স্বৈরাচারের পরিণতি নিদর্শন হবে গণভবন, বললেন নাহিদ ইসলাম। মানবাধিকার রক্ষায় কঠোর অবস্থানের কথা জানালেন শিল্প উপদেষ্টা। খুলেছে দেশের সব পোশাক কারখানা, ফিরেছে কর্মচাঞ্চল্য, নিরাপত্তায় যৌথ বাহিনীর টহল জোরদার। এবং ধীরগতিতে নামছে পূর্বাঞ্চলের বন্যার পানি, বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ, সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। স্বৈরাচারের পরিণতি নিদর্শন হিসেবে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় পরিদর্শনে আসা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে আর যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। কাউসামাদের রিপোর্টে বিস্তারিত। গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়নে কাজ করছে উপদেষ্টা পরিষদ। এর ধারাবাহিকতায় গণভবন পরিদর্শন করতে আসেন তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে যে আচরণ জনগণের সাথে করা হয়েছিল, কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারোর প্রতি না করা হয় সেটি নিশ্চিত করা হবে। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের পরিণতি কেমন হয় সেটি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটিকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা। সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জামগড়া, ডিএপিজেড, পলাশবাড়িতে যে সকল কারখানা বিক্ষোভ করেছিলেন ওই সকল পোশাক কারখানার শ্রমিকদের আজ কাজে যোগ দিতে দেখা যায়। কারখানাগুলোতে শুরু হয়েছে কার্যক্রম। কারখানাগুলোর সামনে অধিক নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়া একাধিক সেনাবাহিনীর টহল টিম শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। বাংলাদেশ গার্মেন্টস এবং সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমকে বলেন, সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, আশুলিয়ায় আজ অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। দর্শক, সাভার থেকে শিল্পাঞ্চলে পোশাক কারখানা খোলার আরও খবর জানাচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম খান লিটন। ধন্যবাদ। চলমান যে সহিংসতা রয়েছে, এই সহিংসতার মধ্যে আমরা দেখেছি যে যৌথ বাহিনী কিন্তু কাজ করে যাচ্ছে। যৌথ বাহিনী কাজ করে সাভার যে গার্মেন্টস শিল্পের সহিংসতা, সেই সহিংসতা নিরসনে যৌথ বাহিনী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে একে একে তারা কিন্তু প্রতিটা ফ্যাক্টরির সামনে থেকে সড়ক, মহাসড়ক সব জায়গায় কিন্তু এই যৌথ বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে এখনও আমরা দেখেছি সড়কের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে তারা কিন্তু সড়কগুলো থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যাক্টরিতে নিরাপত্তা বজায় রাখার জন্য কিন্তু তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং এভাবেই কিন্তু
প্রতিটা ফ্যাক্টরি গেটে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে তারা কিন্তু শ্রমিক যাতে অসন্তোষ সৃষ্টি না করে সেই জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি যে আজকে আমরা দেখেছি সকালে কিন্তু প্রতিটা ফ্যাক্টরির শ্রমিকরা কিন্তু কাজে প্রবেশ করলেও কিছুক্ষণ কাজ করার পরেই কিন্তু তারা সেই কাজ থেকে ফিরে আবার কাজ না করার উদ্দেশ্যে আবার কিন্তু তারা ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। তা আমরা এই সব কিছু মিলিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন সরোয়ার আলম, আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের যে এই চলমান যে সহিংসতা এবং যে আন্দোলনটি রয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন, এই আন্দোলন নিরসনের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কতজন গ্রেপ্তার করেছেন? আমরা আপনারা দেখেছেন সকালবেলা থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব আমরা যৌথভাবে টহল দিচ্ছি। বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা অবস্থান করছি। যেখানে সমস্যা হচ্ছে আমরা বহিরাগত কোনো সমস্যা বা এই ধরনের কোনো সমস্যা হতে দিচ্ছি না। গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতেই তারা কিন্তু 6 জনকে এই পর্যন্ত তারা গ্রেপ্তার করেছে যাতে কোনো রকম যাতে এরকম কোনো রকম সহিংসতা আর পড়তে না হয়। এবং আজকের দিনেও কিন্তু তারা 3 জনকে সন্দেহভাজন বিভিন্ন ফ্যাক্টরি এবং সড়ক থেকে সন্দেহভাজন 3 জনকে আজকেও গ্রেপ্তার করেছে। এই ছিল আমার কাছে এখনকার মতো আশুলিয়ার এই গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সর্বশেষ তথ্য। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এবার কথা বলবেন সে সময়ের সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ। অনলাইন ভিডিওতে তিনি বলেছেন, পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের উপর হামলার খবর পেয়ে ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ঘটনার শুরুর দিকে র্যাবের একটি টিম পিলখানা এলাকায় পৌঁছালেও প্রবেশের অনুমতি না দেওয়ার সমালোচনা করেছেন তিনি। এই নৃশংস ঘটনার প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন সাবেক সেনাপ্রধান। আরও জানাচ্ছেন এইচ এম মিতু। বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে নরকীয় সেই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। প্রকৃত ঘটনা অনেক কিছু আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারেনি। এই প্রথম এই বিষয়টি নিয়ে মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বিদ্রোহের ঘটনা ও তদন্ত এবং বিচার নিয়ে কথা বলেন। সাবেক এই সেনাপ্রধান জানান, সেনা কর্মকর্তাদের ওপর হামলার খবর পেয়েই ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায় 10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহী তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। বিদ্রোহের সঠিক তদন্ত প্রতিবেদন তৈরিতে সেনাবাহিনী বাধার মুখে পড়ে বলেও জানান সাবেক এই সেনাপ্রধান। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি? বিডিআর বিদ্রোহের সঠিক তথ্য এখনো উন্মোচিত হয়নি বলে দাবি করেন জেনারেল মঈন আহমেদ। তদন্ত আদালতের নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জেনারেল জাহাঙ্গীর কয়েকবার আমার কাছে এসেছেন এবং ওনার প্রবলেমগুলো তুলে ধরেছেন। হাওয়েভার আমি নিশ্চিত যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। বিডিআর বিদ্রোহ নিয়ে নিজের লিখা বই খুব তাড়াতাড়ি প্রকাশ করবেন বলেও জানান সাবেক এই সেনাপ্রধান। জনগণ জানুক কারা এর সাথে জড়িত এবং কেন নিরপরাধ 57 জন অফিসারকে খুন করা হলো। এইচ এম মিতু, এশিয়ান টেলিভিশন। নোয়াখালীর 8টি উপজেলায় বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিভিন্ন উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে এখনও নিচু এলাকার অনেক মানুষ পানিবন্দী হয়ে আছেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনকে বাড়ি ফিরে যাওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। নিরুপায় হয়ে অনেকে পানির মধ্যেই বাড়ি ফিরছেন। তবে জেলার বিভিন্ন স্থানে বন্যার পানি নামার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রকোপ। নোয়াখালী প্রতিনিধি মাহবুব আলমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরভ ইসলাম হিমু।
বন্যার পানি কমার সাথে সাথে দুর্গত এলাকায় বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগ, বিশেষ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বেডে জায়গা না হওয়ায় মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে অনেক রোগীকে। আমাদের ঘরের ভিতরে এলো এতটুকু পানি, ঘরের ভিতরে আর বাইরে যে পানিগুলো আছে কম সময় তো পানিগুলো থেকে দুর্গন্ধ আসার কারণে এগুলো যখন আপনার পেটের ভিতরে চলে যায় তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে। নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৮ উপজেলায় এখনো পানিবন্দী রয়েছেন ১৪,৪৫,০০০ মানুষ। ঔষধের সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ না দেওয়ার অভিযোগও। আমরা আসলে গভর্নমেন্ট থেকে টোটালি কোনো সাপোর্ট আমরা এখানে পাইনি, ফাইন্যান্সিয়াল হোক বা খাওয়া দাওয়ারের কোনো বিষয়, মেডিসিন, কোনো কিছুই আমরা সাপোর্ট পাইনি। আমাদের সাপ্লাই চেইন যেটা আমরা তুলাই উঠতে পারতেছি, তুলাই উঠতে পারতেছি এখানে কমপ্লেন করতেছে এরকম যে আমরা ওষুধ দিচ্ছি না, ওষুধ দিতে আসলে আমরা পারতেছি না, কারণ সবাই কিন্তু আমার ওষুধ দিতে হবে, কাউকে কম দেওয়া লাগতেছে পরের রোগীগুলোকে দেওয়ার জন্য। হচ্ছে কি আমরা একটু ওষুধ সংকটে ভুগতেছি আর কি। বন্যার এই দুর্যোগকালীন সময়ে নোয়াখালীর সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পর্যাপ্ত জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত নড়াইলের সিফায়েত চৌধুরী হারিয়ে ফেলেছেন মানসিক ভারসাম্য। ৫ আগস্ট লং মার্চের সময় পুলিশের একটি গুলি তার কানে লাগে। সিফায়েতের উন্নত চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা চেয়েছে তার পরিবার। নড়াইলের কালিয়া থেকে আমানত ইসলাম পারভেজে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে গিয়ে পুলিশের এলোপাতাড়ি গুলিতে আহত হয় দরিদ্র পরিবারের ছেলে সিফায়েত চৌধুরী। ছাত্র আন্দোলনের ডাকা ৫ আগস্ট ছাত্রদের সাথে যোগ দেয় সিফায়েত সহ তার কয়েকজন বন্ধু। এ সময় পুলিশের বুলেট সিফায়েতের কানের পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায়। এর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে। ৫ তারিখে নবীনগর বাইপাল থেকে আন্দোলনে গেছিলাম, এগুলো এডিস আর কিছু মনে নাই। ও তো ঢাকা গেছিল যে মা তো চাকরিটা কি পাইনি কি, এই কথা বলে ঢাকা গেছিল। ঢাকা যাই তারপর আমার মেয়ের বাসায় ছিল, সেখানতে তারপরে আন্দোলনে গেছে। দীর্ঘ সময় অপারেশনের পর জ্ঞান ফেরে সিফায়েতের, কিন্তু পেছনের কোনো কথাই মনে নেই তার। এদিকে যেখানে দুবেলা ভাত জোটে না, সেখানে তার চিকিৎসা কিভাবে চালাবে তার পরিবার। যে আমাকে যে অর্থনৈতিক যে সমস্যা, কোনো কায়দায় আমরা টানতে পারবো না। এখন আমি চাচ্ছিলাম যে এই আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারা আমার ভাইয়ের জন্য কিছু করুক। আন্দোলন ৫ তারিখে যতটা শুনছি ৫ তারিখ আর ৪-৫ জন এর ভিতর ২ একজন গুলি খেয়েছে। কখন গুলি খেয়েছে কি এই বৃত্তান্ত জানি না। সিফায়েতের মতো ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে সবার উন্নত চিকিৎসা ও ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সরকারের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সিফায়েতের পরিবার। শুধু আমার ভাতিজা না, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে এরকম অবস্থায় পড়ে আছে তাদের জন্য, তাদের প্রতি যদি সরকার একটা সুদৃষ্টি রাখে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোস্টার লাগানোকে কেন্দ্র করে উপজেলা বিএনপির 2 গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গেল রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইচ্ছাখালী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির এবং কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য দীপু ভূঁইয়া লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের একটি বাইকে আগুন এবং একটি প্রাইভেট কারে ভাঙচুর চালায় এক পক্ষ। পরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায় অন্য পক্ষ। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেলটাতে আগুন দেওয়া হয়েছে। যুবদল নেতা কবির ওনার বাসায় ব্যাপক ভাঙচুর লুটপাট চালাইছে। 16 বছর যারা এই স্বৈরাচার সরকারের সাথে লুটপাট করছে তারা আমাদের কিছু নামদারি ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের সাথে এসে আমার গ্যারেজে, আমার অফিসে, আমার বাড়িতে হামলা চালায় এবং দুই পক্ষ দুই রকম বক্তব্য দিছে। তো আমরা একটা তথ্য নিয়ে আসছি এবং এই সংক্রান্তে কোনো অভিযোগ আসলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিশেষ করে জেলার মিরপুর এবং ভেড়ামারা উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রবল ভাঙনে মারাত্মক হুমকির মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়ক। এতে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। হাসিবুর রহমান রিজু রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া, মির্জানগর, সাহেবনগর, খাদিমপুর, পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার মুসলিমপুর এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে এরই মধ্যে কয়েকশো বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীব্র ভাঙনের ফলে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে নদী। এদিকে একমাত্র আয়ের উৎস ফসলি জমি হারিয়ে দিশেহারা এখানকার কৃষকরা। নতুন করে বসতভিটা হারানোর ভয়ে চরম আতঙ্কে দিন কাটছে তাদের। তরে যা জমি ছিল হাজার হাজার বিঘা জমি সব বিলীন হয়ে গেছে নদীতে। নদী এখনো যেভাবে ভাঙছে আমরা আর বসবাস করতে পারবো না, আমরা সব বিলীন হয়ে যাব সব। ডাক্তার ইউনূসের কাছে অনুরোধ, এটা যেন বাঁধ তাড়াতাড়ি হয়, এটা খুব তাড়াতাড়ি না হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এখানে 4টি ইউনিয়ন, ভাইসর ইউনিয়ন, বহলবাড়ি ইউনিয়ন, বাড়িপাড়া ইউনিয়ন, তালবাড়ি ইউনিয়ন, এই 4টি এলো হুমকির মুখে। আপাতত এখন যে নদীর যে অবস্থা আছে সেই এই অবস্থাতে এখানে তো ব্লক দেওয়া সম্ভব না, কিন্তু এখানে আপাতত জিও ব্যাগ দিয়ে আমাদের নদীটা যাতে সংস্কার আপাতত করতে পারে। বিশেষভাবে যেভাবেই হোক আমার বাঁধটা তৈরি করে দেন, আমরা বাঁচি, না তো আমার সব শেষ হয়ে যাচ্ছে। আর কোথায় যাব, এত লোক কোথায় যাব? ভাঙন প্রতিরোধে 1472 কোটি টাকা ব্যয়ে স্থায়ীভাবে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। কুমারখালী উপজেলা শিলাইদা ইউনিয়ন রক্ষা শীর্ষক প্রকল্প, এই প্রকল্প 1472 কোটি টাকা। আমরা 23-24 অর্থ বছরে এই প্রকল্পে 25টা প্যাকেজের দরপত্র আহ্বান করা হয় এবং এই প্যাকেজ অনুযায়ী প্রায় 17টা প্যাকেজের আমরা ইতিমধ্যে কার্যাদেশ প্রদান করা হয়, নোয়া প্রদান করা হয়েছে এবং ঠিকাদার মোবিলাইজেশনের জন্য ইতিমধ্যে আমরা তাগাদা প্রদান করছি। নদী ভাঙন ঠেকাতে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাস এবং মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার কামসাই এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, যুবদল নেতা ডালিম সুমন ব্যাপারী, আমিনুল ইসলাম মনির, শাখাওয়াত সহ অনেকে। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে এবং সারা দেশের শিক্ষক লাঞ্ছিত এবং জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ কাউসা আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনটি হয়। এ সময় তারা শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, সারা দেশের শিক্ষক লাঞ্ছিত এবং জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদ এবং পদত্যাগপত্র বাতিলপূর্বক স্বপদে পুনর্বহাল সহ 11 দফা দাবি তুলে ধরেন। বৈষম্যহীন আইডিএবি গঠনের লক্ষ্যে সকল স্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং পলিটেকনিক স্টুডেন্টদের নিয়ে বর্তমান অচল অবস্থা নিরসন, মতবিনিময় এবং আলোচনা সভার আয়োজন করেছে বৈষম্যহীন আইডিএবি। শুক্রবার রাজধানীর কাকরাইলের আইডিএবি ভবনে দেশে বিভিন্ন পলিটেকনিক থেকে আগত ডিপ্লোমা শিক্ষার্থী এবং কর্মরত ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মেধা এবং দক্ষতা থাকার পরও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ভালো জায়গায় চাকরি পায় না, এমনকি ভালো বেতনও পায় না। এছাড়া নানা রকম বিপদে স্থানীয় ইঞ্জিনিয়াররা আইডিবিকে পাশে পায় না।
তাই চলমান বিভিন্ন সংকট নিরসনে বৈষম্যহীন আইডিবি চান ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ এবং ভয়াবহ বন্যায় নিহত আহত ক্ষতিগ্রস্তের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে সভা অনুষ্ঠিত হয়। কুয়েত বিএনপি সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল এবং রাসেলের যৌথ সঞ্চালনে অনুষ্ঠানে অতিথি ছিলেন আখতারুজ্জামান শামস, আলহাজ ইকবাল হোসেন, মনির হোসেন, জায়েদুর রহমান জায়েদ, আলহাজ নাসির উদ্দিন হাওলাদার, ইলিয়াস চৌধুরী। এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তার আগে কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্বৈরাচারের পরিণতির নিদর্শন হবে গণভবন, বললেন নাহিদ ইসলাম। মানবাধিকার রক্ষায় কঠোর অবস্থানের কথা জানালেন শিল্প উপদেষ্টা। খুলেছে দেশের সব পোশাক কারখানা, ফিরেছে কর্মচাঞ্চল্য, নিরাপত্তায় যৌথ বাহিনীর টহল জোরদার। এবং ধীরগতিতে নামছে পূর্বাঞ্চলে বন্যার পানি, বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ, সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এশিয়া নিউজ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।